বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলেই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। 12ই ফেব্রুয়ারি 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে 25 ডিসেম্বর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছরের পরে দেশে প্রত্যাবর্তন করবেন। কিন্তু এই ঘোষণাবলী তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা ঘটল এবং লক্ষ্মীপুরে নির্বাচনী অফিসকে জ্বালিয়ে দেওয়া হলো। তো নানা ধরনের এগুলো এক ধরনের অস্থিতিশীল অবস্থার ইঙ্গিতবাহী, যেটা অনেকে আশঙ্কা করছিলেন যে নির্বাচনকে ঘিরে এটা হতে পারে। এবং গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভা করেছেন, সেখানে প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে স্পেশাল শুটাররা এখন মাঠে নেমেছে, যেহেতু দেশের সর্বোচ্চ মানে সরকার প্রধান তিনি এটা পর্যন্ত জানেন, তাহলে পরিস্থিতিটা আসলে কি দাঁড়াচ্ছে? ধন্যবাদ জিলির ভাই, এবং ধন্যবাদ জানাই আমার দর্শক শ্রোতা যারা স্পেশালি দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ, যেহেতু আমি একজন প্রার্থী সেই বিএনপি থেকে। আপনি অবশ্য যখন প্রার্থী ছিলেন না তখন আপনি দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের সবসময় ছিলাম আর কি, দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ সবসময় দেখে আমাকে আর কি আপনার সেই জন্য বলছি, তাদেরকে বলেননি আর কি। জি, তো আচ্ছা, আপনি যেটা বলেছেন আর কি 12 তারিখে নির্বাচন শিডিউল ঘোষণা হবে, এটা আমরা জানতাম। এবং অনেকবার আপনার এখানে কথা হয়েছে যে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব এবং আমাদের প্রধান নেতা জনাব তারেক রহমানের সঙ্গে যখন বৈঠকটা হয়, তখনই আমরা মোটামুটিভাবে নিশ্চিত ছিলাম যে তাদের মধ্যে একটা যে কমিটমেন্ট হয়েছে, সেই হিসাবে যে অবস্থায় থাক না কেন, মানে অন্তর্বর্তীকালীন সরকার তো ভালো চলেনি নিঃসন্দেহে বলা যায়, তারপরেও তার যে কমিটমেন্ট চিফ অ্যাডভাইজার এবং আমাদের জনাব তারেক রহমানের সঙ্গে যে কমিটমেন্টটা হয়েছে সেটা রক্ষা হবে বলে আমরা বিশ্বাস রাখতাম সবসময়। সেই জন্য 12 তারিখে যে আপনার শিডিউল ঘোষণা হলো, 11 তারিখে শিডিউল ঘোষণা হলো, 12 তারিখে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি। আমরা মনে করেছিলাম যে 7 থেকে 12-র মধ্যে যে কোনো দিন হবে, এইভাবে আলোচনা হয়েছিল আপনার সঙ্গে। এবং অ্যাকর্ডিংলি যেহেতু শিডিউল ঘোষণা হলো, আমরা আশা করি যে নির্বাচনটি হবে। এখন নির্বাচন হবে, নির্বাচন নিয়ে সংশয় যে কথাগুলি বললেন, অবশ্যই আপনার হাদিজ যে ঘটনা, এর আগেও আমাদের যে এরশাদুল্লাহ সাহেবের কে গুলি করা হলো চট্টগ্রামে, এগুলি কিন্তু আসলেও খুব মানে অ্যালার্মিং, এবং আমরা এ ব্যাপারে আসলে শঙ্কিত। কিন্তু রাজনীতি তো ভয় পেলে চলবে না, এই শঙ্কা মুক্ত হওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারের বিশেষ করে দায়িত্বটা বেশি। সরকারকে এমন দায়িত্ব নিতে হবে যাতে করে এই সমস্ত ঘটনাগুলি ঘটার আগেই প্রোটেকশনগুলি নেয়। সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কিভাবে দেখছেন আমি জানি না, মানে তাদের অনেক সতর্ক হওয়া উচিত, সশস্ত্র বাহিনীর সাহায্য এখনই নেওয়া উচিত। কারণ এই সমস্ত প্রার্থীরা যদি এরকম সংরক্ষিত অবস্থায় থাকে, তাহলে নির্বাচন যে উৎসব মুখর, এবং চিফ অ্যাডভাইজার বলেছিলেন যে উৎসব মুখর এবং বাংলাদেশে একটা নজিরবিহীন নির্বাচন হবে যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এ ধরনের উনি উক্তি করেছিলেন। কিন্তু সেগুলি সম্ভব হবে না যদি এরকম ঘটনা ঘটতেই থাকে। এই ঘটনাগুলিকে আপনার অ্যাড্রেস করার জন্য আগেই আপনার প্রস্তুতি গ্রহণ করা উচিত। আমরা নিজেরা প্রস্তুত হচ্ছি এই সমস্ত ঘটনাগুলির প্রেক্ষিতে। যারা প্রার্থী আছে আমরা নিজেরাও নিজেদের সিকিউরিটি চিন্তা ভাবনা করে আমরা চলছি, এবং মনে করি যে আসলে নিজেদেরও সতর্ক হয়েই নির্বাচনী প্রচারণা চালানো উচিত। যে বিষয়টি আপনি উল্লেখ করলেন যে প্রধান উপদেষ্টা নিজেই শঙ্কিত যে অনেক শুটাররা ঢুকে গেছে, এরকম কথাবার্তা আমরাও আজ শুনেছি এবং আজ করতে পারি যে নিশ্চয়ই মানুষের মধ্যে ভীতি তো তৈরি হবেই। কারণ উনি যেটা বলেছেন সেটা হতেও পারে, কারণ একটি দল যারা আমাদের সঙ্গে ছিলেন অনেকদিন,
তারা কেন মরিয়া হয়ে এই নির্বাচনটিকে বানচাল করতে চান বা নির্বাচনের এরকম মানে বা বহির শক্তির সাহায্য নিয়ে তারা কি করতে চান আমরা জানি না। যেমন হাদির বিষয়টি এখন মোটামুটিভাবে আমরা বলতে পারি যে এটা কোনো অবস্থাতেই কাম্য নয়, এবং আমরা বিএনপির দেখেন বিএনপি থেকে জনাব তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা তিনি কিন্তু সঙ্গে সঙ্গে কালকে দেখতে গিয়েছেন, সমবেদনা জানিয়েছেন। আমাদের মির্জা আব্বাস সাহেব স্থায়ী কমিটির সদস্য তিনি নিজে ছুটে গেছেন, সেখানেও তাকে নিয়ে অনেক রকমের উত্তপ্ত বাক্য, অশ্রাব্য বাক্য ব্যবহার করা হয়েছে তার বিরুদ্ধে, যেহেতু তার এলাকায় নির্বাচন করছিলেন। এগুলি হলো উস্কানিমূলক একটা বিষয় আর কি। আবার এখন শোনা যাচ্ছে যে শনাক্ত করা হচ্ছে, ফেসবুকে তো সব কিছু ঠিক আসে না, অনেক ফেক নিউজ আসে, কিন্তু ফেক নিউজ হোক আর সত্য নিউজ হোক এর সাথে প্রমাণ পরে করা হয় আর কি। তো সেখানেও দেখা যাচ্ছে যে এখানে জামায়াত ইসলাম জড়িত, জামায়াত ইসলামের লোকজন এই একটা ঘটনা ঘটিয়ে একটা বিশৃঙ্খলা ঘটাতে চায়, এবং সেগুলি সত্য কিনা আমরা জানি না, সত্য উদ্ভাসিত মিথ্যা পদদলিত আমরা একটা কথা আছে, এবং আমার মনে হয় সত্য একসময় উদ্ভাসিত হবে এবং মানুষ জানতে পারবে যে কারা এগুলি করছে। এবং যারা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তারা কিন্তু জনবিচ্ছিন্ন হবে, এবং তারা বাংলাদেশে যারা একটা সুষ্ঠু নির্বাচন চায় না, যারা জনগণের সরকার চায় না, তারা আস্তে আস্তে কিন্তু পতিত হয়ে যাবে। এবং যেমন জামায়াত ইসলাম মনে করছে যে তারা বৃহত্তম দল হিসেবে এখন প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের পরে, মানে বিএনপির পরে তারাই হয়তো বিরোধী দলে আসবে এরকম চিন্তা ভাবনা করছে, এবং এখন তাই দৃশ্যত তাই দেখা যাচ্ছে, যেহেতু এনসিপির কার্যক্রম খুব একটি ভালো না, সারা বাংলাদেশে তাদের নেটওয়ার্কটা ওরকমভাবে নাই, এবং তাদের যে ক্যান্ডিডেটগুলি যে দিবে আর কি সেগুলিও আমির উপদেষ্টা মাহফুজ এবং আসিফ ছাড়া, নাহিদ ছাড়া এরকম কোনো ক্যান্ডিডেটও নাই যে তাদেরকে দেওয়ার মতো মানুষ অ্যাকসেপ্ট করবে, এরকম ক্যান্ডিডেটও নাই, সারা বাংলাদেশে তো নাই। সেই জন্য হয়তো জামাত ইসলাম মনে করছে যে আমরা দ্বিতীয় বৃহত্তম দল, যদি কোনোভাবে কিছুদিন জান্নাতের টিকিট বিক্রি করলাম, এখন যদি কোনো হট্টগোল লাগে, যদি দায়টা বিএনপির উপর চাপানো যায়, তাহলে তো মানুষ মনে করবে যে না, জামাত ঠিকই বলেছে, এবং বিএনপি আওয়ামী লীগ একই ধরনের ব্যবহার করছে, যেহেতু আগেও ট্যাগ দেওয়া হয়েছিল চাঁদাবাজি এবং অন্যান্য ঘটনায়, সেই কারণে এই চেষ্টাগুলি তারা করছে আমার মনে হয় আর কি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আমাদের নেতা আসবেন 25 তারিখে, এটা নির্ধারিতই ছিল, তিনি আসবেন, তিনি একটা আসনের প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে আমাদের প্রধান নেতা তিনি, এবং নির্বাচনী এলাকায় তিনি প্রচারণা চালাবেন, সেই হিসেবে আমাদেরকে প্রস্তুত করছিলেন। আমরা কিন্তু 1.5 মাস 2 মাস থেকে প্রস্তুত হচ্ছি এখনও, কিন্তু আমি বলেছিলাম আরেকটি অনুষ্ঠানে আপনাকে যে আমাদেরও কিন্তু দলীয়ভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন তাকে আনার জন্য। আমরা একটা প্রার্থী আর তিনি আর অন্য একটা প্রার্থী, এটা কিন্তু এক নয়। তিনি দলীয় প্রধান প্লাস সিকিউরিটি কনসার্ন আছে, তিনি রাজনৈতিক নেতা হিসেবে এখন বাংলাদেশের সবচেয়ে বড় নেতা, এবং তার সিকিউরিটি মেজার্সটা আমাদেরও নেওয়া উচিত। তিনি কোথায় বসবেন, কিভাবে যাবেন, কিভাবে জনসংযোগ করবেন, তার সিকিউরিটি মেজার্সগুলি কী হবে, আমাদের দল থেকেও নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি, এবং আমরা আশা করি মোটামুটি 5-6 দিনের মধ্যে এগুলি সব কমপ্লিট হবে। তিনি কোথায় বসবেন, বসার জায়গাটা কেমন হবে, সেখান থেকে সবার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারবেন কিনা দলীয় প্রধান হিসেবে, সেই চিন্তাগুলি আমরা করে আমরা কিন্তু 4-5 দিন আরও সময় লাগবে এগুলো কমপ্লিট করতে। তারপরে ইতিমধ্যে তো উনি ঘোষণাই দিয়েছেন যে 25 তারিখে আসছেন। আশা করি তিনি আসার পরে বাংলাদেশের যারা বিভিন্ন আমরা প্রার্থীরা আছি, আমাদের সমর্থন যারা আছে, বিএনপি যারা করে, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস তারা প্রকাশ করছে যে তিনি আসলে পরে হয়তো নির্বাচনী আমেজটা আরও ভালো হবে বিএনপির জন্য, এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি সকলকে ঐক্যবদ্ধ করে রাখতে পারলে হয়তো যে সমস্ত ঘটনার চেষ্টা করছে সেই ঘটনাগুলির থেকে আমরা কিছুটা হলেও হয়তো জনগণের সমর্থন নিয়ে
আমরা প্রোটেকশন দিতে পারবো। আমি আসছি আবার আপনার কাছে। মিস্টার সাজ্জাদ জহির চন্দন, সামগ্রিকভাবে যে আমরা লক্ষ্য করছি যে আপনারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু একই সঙ্গে যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ সঞ্চালক জিল্লুর রহমান, সেই সাথে যারা দর্শকরা দেখছেন সবাইকে শুভেচ্ছা। প্রথমত যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হলো এই, একটা 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য হলো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এই কথাটা আমরা শুরুতেই বলে আসছিলাম, কারণ আমরা জানি যে আমাদের দেশের মানুষ গত 3টা নির্বাচনে হয়েছে যেগুলো একতরফা, ভোট দিতে পারে নাই, মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভোট দেওয়ার একটা প্রবণতা বা একটা ইচ্ছা, একটা উচ্ছ্বাস সেটা বিদ্যমান আছে। যাই হোক, সর্বশেষ আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি বললেন যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে এবং সম্প্রতি আমরা তফসিল, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণা করা হলো, সেটা আপনারা সবাই জানেন। সমস্যা হলো এই নির্বাচনকে ঘিরে কোনো মহল এই নির্বাচনটা যেন না হয়, এই নির্বাচনটাকে বানচাল করার জন্য নানা ধরনের কর্মকাণ্ড, নানা ধরনের কার্যক্রম, নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে বা শুরু হয়েছে। বিশেষত একটি রাজনৈতিক দল যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই জামাত ইসলামী, শুরু থেকেই একটার পর একটা শর্ত আরোপ করে যাচ্ছে। কখনো বলছে পিআর পদ্ধতি না হলে নির্বাচনে যাব না, নির্বাচন হবে না। আজকে আবার দেখলাম বলছে হাদির উপর যে হামলা, তার বিচার না হলে নির্বাচন হবে না। বিভিন্ন সময় নানা অজুহাত তারা তৈরি করছে। তারা অজুহাতটা তৈরি করছে এই কারণে, কারণ এটাই বাস্তবতা, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এখানে আছে। জামাত ইসলাম ক্ষমতার যেটা ব্যবহার, এক্সারসাইজ বলি আমরা, পাওয়ার এক্সারসাইজ, সেই পাওয়ার এক্সারসাইজের মধ্যে সে কম বেশি আছে। তার চিন্তা হলো যতদিন ইউনিট সরকারকে ক্ষমতায় রাখা যায় ততদিন তার পাওয়ার এক্সারসাইজ সে করতে পারবে। খুব সাধারণ হিসাব এটা। এবং তাছাড়াও আপনার দেশি বিদেশি শক্তি তারা খুব সক্রিয়, যারা দেশ থেকে পালিয়ে গেছে, যারা ফ্যাসিস্ট, যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, সেই শক্তিও তার তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নানা ধরনের তৎপরতা কিন্তু আমরা দেখছি। এবং মানুষের মধ্যে একটা সংশয় এখনও আছে, নির্বাচন যথাসময় হবে কি হবে না। যদি আমরা মনে করি বাংলাদেশের মানুষ একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আমরা বারবার বলার চেষ্টা করছি এটাই, যে আজকে অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদেরকে আমাদের অতীতে যে নির্দলীয় তদারকি সরকার যেটা আমরা করেছিলাম বিভিন্ন সময়ে, সেই আদলেই যেন অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হয়, সেই বক্তব্যটা আমরা দিয়ে আসছি এবং আজকে এই কথাটা আমরা বলছি। এখানে আরেকটা প্রশ্ন আপনি বলেছেন, সেটা হলো ওসমান হাদির উপর হামলা। এটা অবশ্যই আমরা কেউ সমর্থন করি না, কারণ একজন প্রার্থী, সে একটা আসনের, তার সাথে আমার মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাকে মেরে ফেলতে হবে সেটা তো একজন রাজনীতিবিদ হিসেবে কাম্য না। কোনো মৃত্যুই তো আমাদের কাছে কাম্য না। কেউ অপরাধ করবে, তার বিচার হবে, তো অন্য বিষয়, কিন্তু মেরে ফেলতে হবে। এবং এটার ভেতর দিয়ে একটা আতঙ্ক, জনমনে একটা আতঙ্ক তৈরি করা। এবং এর আগে যে ভাই বললেন যে চট্টগ্রামের এরশাদুল্লাহ, তার গতকাল দেখলাম যে লক্ষ্মীপুরে নির্বাচন কমিশন অফিস জ্বালায় দেওয়া, এই ধরনের কার্যক্রম এবং সেটা চলছে। এবং আমরা মনে করি এইটার ভেতর দিয়ে জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করা। আমাদের কাছে ধারণা হচ্ছে এরকম, সংসদ এই জায়গাটায়, যে হাদির উপর হামলার ভেতর দিয়ে নির্বাচনকে বানচাল করার জন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা তা সরকারকে খতিয়ে দেখা উচিত। অবশ্যই রাজনৈতিক দল, আমরা যারা রাজনীতি করি আমরা সেটা বিবেচনায় নেব। এবং আমরা রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের প্রশ্নে
আমরা একমত থাকি, একটা সুষ্ঠু নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ করি, আমি নিজে একজন প্রার্থী, এবং তাহলেই এই ষড়যন্ত্রকে, এই চক্রান্তকে মোকাবেলা করা যাবে। এটা হলো একটা প্রধান বিষয়। আর সেই সাথে যেটা হয়েছে সেটা হলো এই যে আপনার একটা আতঙ্ক, প্রার্থীদের মধ্যে একটা আতঙ্ক ছড়ানো, সেটাও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। এখন হতে পারে কোনো ছোট পার্টি বড় পার্টি বলে কোনো বিষয় এখানে নাই, হয়তো থার্ড কোনো পার্টিকে হয়তো আঘাত করে এটাকে আরেকটা পরিস্থিতি তৈরি করতে পারে, সেই বিষয়গুলো আছে। তবে আমাদের তো অনেক অভিজ্ঞতা আছে, বহু লড়াই সংগ্রাম আমরা বাংলাদেশে করেছি, দেখেছি, জেনেছি। যুগে যুগে এই ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, সেগুলো মোকাবেলা করে আমরা রাজনীতি করছি, অগ্রসর হচ্ছি। এই তো আমাদের রাজনীতি, এটাই তো আমরা জি করতে চাই। মিস্টার মিল্লাত, এই কথা সূত্র যদি কিছু আলোচনা করবার থাকে নিশ্চয়ই আপনি করবেন, অন্য প্রসঙ্গে আমি যাব তার আগে। আর নির্বাচন আসলেই নানা কৌতুককর ঘটনা ঘটে, মানুষ যেগুলো কৌতুক হিসেবেও নেয় অনেক সময়। সর্বশেষ যেটা ঘটলো গতকালকে, মেজর আখতারুজ্জামান, যিনি আপনাদের দলের বেশ কয়েকবার সংসদ সদস্য, 5বার বহিষ্কৃত হয়েছেন, একজন মুক্তিযোদ্ধা, তিনি জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। তার অনেকগুলো কারণ তিনি নিজেই উল্লেখ করেছেন, তার মধ্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব সব রক্ষা করবার জন্য। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, বিশেষ করে মিস্টার মিল্লাত, আপনি যদি। এখন আপনি বললেন যে মানে অনেক জোকস থাকে আর কি, এটা কাইন্ড অফ জোকস বলবো আমি আর কি। কারণ মেজর আক্তার তিনি আমাদের দলের থেকে সংসদ সদস্য ছিলেন, এবং তিনি মুক্তিযোদ্ধাও, এবং বরাবরই মুক্তিযুদ্ধ আর জামাত ইসলামের সঙ্গে একসঙ্গে যায় না, মানে তেল পানির মতো আর কি। এটা এখন তার মতিভ্রম হয়েছে কিনা আমি জানি না, যেহেতু তিনি নমিনেশন পাননি বিএনপি থেকে, এই জন্য তিনি এটা দেখাতে যাচ্ছেন যে তার ব্যক্তিগত ইমেজে হয়তো তিনি যে দল থেকেই যান না কেন, তিনি হয়তো সেখানে পাস করতে পারবেন, তাকে লোকে ভোট দেবে। সেটা তো ধরেন স্বতন্ত্র অনেকে করতে পারে, মানে তার মতিভ্রম আমি বলবো যে এটা কাইন্ড অফ জোকস, যে একটা মুক্তিযোদ্ধা যিনি এত মানে নিজে, আপনার অনেক অনুষ্ঠানও দেখেছি মুক্তিযোদ্ধা হিসেবে কত গলা ফাটিয়ে কথা বলেছেন, এবং উনি সবসময় বলতেন ওনাকে বহিষ্কার করা হলে যে আমি বিএনপি, আমাকে বহিষ্কার করুন, জিয়া আদর্শ আমি কোনো সময় ভুলবো না, এবং আমি বিএনপি, আমাকে বহিষ্কার করুক, যাই করুক, আমি বিএনপি থাকবো। তারপরে তখন জামাত ইসলামে গিয়ে জয়েন করলো, তখন এটা জোকস ছাড়া আর কিছু, আপনার কি বলবেন আর কি, মানে তার কেন তিনি করেছেন জাতি একটু, ঠিক আছে, একটা জোকস, আর একটা যুগ হলো, পেলো, মানুষ চিন্তা করবে আর কি। আর জামাত ইসলামে জয়েন করার কেন, তার এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, আমার মাথায় ধরে না যে একজন মুক্তিযোদ্ধা এবং যিনি সবসময় জামাত ইসলামকে গালিগালাজ করতো আর কি। আমরা তো যাই হোক একসঙ্গে জামাত ইসলাম, আমরা যুগপৎভাবে ইলেকশনও করেছি, আমরা শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তারা ছিল, কিন্তু উনি তো রীতিমতো গালাগালি করতেন আর কি জামাত ইসলামকে। আবার জামাত ইসলামের যে প্রধান, তিনি বা কিভাবে সাদরে তাকে গ্রহণ করেন, এগুলি মানে আসলেও হাস্যকর একটু। এটা আমার কাছে খুব, মানে এটা কি বার্তা দিচ্ছে যে বাজারে এক ধরনের, মানে করিডোর এক ধরনের আলোচনা হচ্ছে জামাত রাইজিং, খুবই বিশেষ করে এমন একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট তারা পেয়েছে জুলাই অভ্যুত্থানের পরে, এবং তাদের উত্থান, এবং তারা এখন তো পারলে বিএনপির সঙ্গে পুরোপুরি কন্টেস্ট করছে, এবং বিএনপি দেখেন, আমি এই কথাটাই বলি, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন আপনি। আপনার আক্তার ভাই, আখতারুজ্জামান সাহেব, মেজর আক্তার, তিনি কিন্তু এর আগেও আপনার শেখ হাসিনার কাছে গিয়ে একটি পাওয়ার প্ল্যান নিয়েছিলেন। শেখ হাসিনার কাছে গিয়ে উনি বলেছেন যে আমাকে একটা পাওয়ার প্ল্যান দিলে আমি আর বিএনপির রাজনীতি করব না, আমি আওয়ামী লীগের সঙ্গে থাকবো, এগুলো বলে পাওয়ার প্ল্যানটা নিয়েছিলেন। যাই হোক, সেগুলি বোধ হয় এলওয়াই ক্যান্সেল হয়ে গেছে। তো উনি হলেন মানে সুবিধাবাদী লোক হিসাবে পরিচিত হলো আর কি। এখন যেহেতু জামাত ইসলামের কথাটা বললেন, জামাত ইসলাম হলো অন্তর্বর্তীকালীন সরকারের মানে সবচেয়ে সুবিধাভোগী একটা দল। কারণ বিএনপি তো এই সুবিধাটা এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পায়নি। এই টোটাল সুবিধাটাই পেয়েছে সরকারি দলের মতো করে, যে জামাত ইসলাম এবং এনসিপি। এখন এনসিপি তো আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, যেহেতু ওদের যেটা আমরা আশা করেছিলাম সেই পর্যায়ে তারা পৌঁছতে পারেনি।
এখন জামাত ইসলামে জয়েন করে উনি চিন্তা করছেন জামাত ইসলামে জয়েন করলে অন্তপক্ষে কিছু এই 2 মাসেই কিছু করা যায় কিনা, তার মাথার মধ্যে এই চিন্তাও থাকতে পারে। আমার ধারণা এরকম কোনো চিন্তাই আছে। জামাত ইসলাম বললে কিছু কিছু মন্ত্রণালয় আছে, যে মন্ত্রণালয়ে গেলে জামাত ইসলামের লোক বা জামাত জয়েন করেছি, আমার এই বেনিফিটটা দরকার, আমার ব্যবসাটা দরকার, এটা হয়তো করার জন্য তিনি করতে পারেন। আমার ধারণা মিথ্যাও হতে পারে, বাট আমি ধারণা করছি তাই। না হয় তার মতো লোক জামাত ইসলামে জয়েন করার কথা না, যেহেতু সে শেখ হাসিনার কাছে গিয়েও পাওয়ার প্ল্যান নিয়েছে বিএনপি বিরুদ্ধে বলে, আবার এখন বিএনপি বিরুদ্ধে বলে গিয়ে জামাত ইসলামের কাছে সুবিধাটা নেওয়ার চেষ্টা করছে, যেহেতু জামাত ইসলাম অ্যাক্ট করছে অ্যাজ গভর্নমেন্ট পার্টি। তো এই জন্য হয়তো এগুলা করছে আর কি। তো যাই হোক, আমি মনে করি যে এই সমস্ত বিষয় খুব জোকস হিসেবে মানুষ নেবে। এখন মানুষ চিন্তায় আছে আগামী দিনে ভোট কীভাবে দিবে, এবং বিএনপি একমাত্র দল যে দল আপনার সকল বিষয়ে পরিকল্পনা করে রেখেছে, আর কোনো দল করেনি কিন্তু। যেমন জামাত ইসলাম দেখেন, ওরা ক্ষমতায় আসতেছে, ক্ষমতায় 201 আসন পাবে, এরকম নানান ধরনের গুজব ছড়ায় আর কি, কিন্তু কোনো পরিকল্পনা কিন্তু জাতিকে দেয়নি যে আমরা ক্ষমতায় আসলে এই কাজগুলি করব। আমরা কিন্তু দেখেন আমাদের পরিকল্পনা আছে, একটা মানুষের ম্যানিফেস্টো থাকে আর কি, একটা দলের। আমাদের দল থেকে খুবই পরিকল্পিতভাবে এবং পলিসি ভিত্তিক কাজ করা হচ্ছে, এটা আমি আগেও বলেছিলাম আপনাকে। যেমন ফ্যামিলি কার্ড আমরা দিব স্বাবলম্বী নারীদের, যারা যে সমস্ত অসচ্ছল পরিবার আছে তাদেরকে ফ্যামিলি কার্ড দিব মেয়েদের কাছে আর কি, এবং কৃষক কার্ড দিব, কৃষকরা যাতে ন্যায্য মূল্যে তাদের সার বীজ এগুলি পায়, কিভাবে করলে পরে এটা হবে সেটা একটা পলিসি করা হয়েছে। তারপর আপনার খাল খননটা করা হবে, যেহেতু দেখেন বাংলাদেশে এই ইয়েতেই আপনার ঢাকায় প্রায় 3 কোটি লোক বসবাস করে। এখন পানির যে অবস্থা, বুড়িগঙ্গা নদীর অবস্থা দেখছেন, এখান থেকে এনে কিছু করা যাচ্ছে না, এখন পিউরিফাই করেও করা যাবে না। তারপরে আপনারা এখন মেঘনা থেকে আনছেন, কিছুদিন পরে মেঘনাও নষ্ট হয়ে যাবে যে অবস্থা হচ্ছে। আপনার পানির স্তর নেমে গিয়ে প্রায় 1000 মিটার পর্যন্ত চলে গেছে, যেটা আর 100 মিটার 150 মিটারের মধ্যে পানি পাওয়া যেত আগে। তো সেটা কিছুদিন পরে পানিই পাওয়া যাবে না। সেই জন্য খাল খননের প্রস্তুতিগুলি গ্রহণ করা হয়েছে, যাতে করে পানির আবার সমতা একটু আসে এবং আস্তে আস্তে এটার উচ্চতা বাড়ে আর কি। তো এই যে আমার পরিকল্পনা ভিত্তিক যে কর্মকাণ্ডগুলি একটা সরকার গঠন করলে করতে হবে, সেটা কিন্তু বিএনপি ছাড়া অন্য কোনো দল এখনো বলতে পারে নাই। কাজেই তারা শুধু চাচ্ছে নিজেদের আখের গোছানো বা কিছু পয়সাপাতি ইনকাম করা, বা নিজেদের আমি জানি না তারা কি চিন্তা করছে, দেশ নিয়ে কোনো চিন্তা করা, জনগণ নিয়ে কোনো চিন্তা করা, দেশের জন্য চিন্তা করা, এগুলি কিন্তু তারা মোটেই করছে না আর কি। সেই জন্য আমি মনে করি না জনগণ তাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করবে, এবং তারাও জানে যে যদি তাদের ভোট ছিল অ্যাকচুয়ালি খুবই প্রথম দিকে যদি ধরেন 4%, তারপরে একবার একটা উন্নীত হয়েছিল 8%-এ, এবার ধরেন এই অন্তর্বর্তীকালীনের সুবাদে তাদের এটা 16% হলো, না হয় আপনি গ্রেস দিয়ে দিলেন আরও 8%, 24% হলো। অ্যানাদার এই যে 76% লোক কোথায় ভোট দেবে? আপনার যারা দেশের জন্য কাজ করেছে, যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে এবং দেশের সমস্ত বিষয়ে, এমনকি আমাদের দেশের রেমিটেন্স কীভাবে আনা যায় সেগুলি নিয়েও চিন্তা করবে, কোনো একটি কথা কিন্তু জামাত ইসলাম বলেনি। দেখেন আমাদের চিন্তাভাবনা এমনভাবে করা হয়েছে যে ইভেন এই যে আমরা যে অদক্ষ শ্রমিকগুলি বাইরে পাঠাই, তারা কিন্তু যে ক্লিনিংয়ের কাজ করে রিমিটেন্স পাঠায় এবং ছোটোখাটো কাজ করে পাঠায়, অথচ ইন্ডিয়া, নেপাল, আপনার শ্রীলঙ্কা, ফিলিপিন, এরা কিন্তু লোক দক্ষ করে পাঠাচ্ছে। এই দক্ষ করে পাঠানোর জন্য পরিকল্পনা বিএনপি করে রাখছে, যে বিএনপির একটা মানে জনগণের জন্য কিছু করা, দেশের কিছু করা, এইগুলি নিয়ে পরিকল্পনা একমাত্র বিএনপি করেছে, আর কিন্তু কেউ করে নেই। কাজেই তারা এগুলো আশাই করতে পারে না যে তারা আগামী দিন ক্ষমতায় আসবে। তারা শুধুমাত্র আছে এই ক্ষমতাটা কিভাবে লিঙ্গার করা যায়, যেটা চন্দন ভাই বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার আরও যদি বেশি কিছুদিন থাকে ততদিনই তাদের লাভ, তারপরে যা হবে এই লাভটা নিয়েই তারা আছে আর কি, তারা জনগণের জন্য নাই। মিস্টার চন্দন, প্রথমত মেজর আখতারুজ্জামানের যে বিষয়টি, এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার,
মন্তব্য করছি না। তবে দুঃখজনক হলো উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, দুর্ভাগ্য হলো উনি মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তির সঙ্গে মিশে গেলেন, এটা হলো দুর্ভাগ্য। আর সুবিধাবাদী প্রবণতা, রাজনীতি, আদর্শের প্রতি যদি অবিচল আপনি না থাকেন তাহলে আদর্শচ্যুত হতে আপনি বাধ্য, সেটাই এটা হয়েছে। সেটা নিয়ে খুব বেশি কিছু বলার আছে বলে আমি প্রয়োজন মনে করি না। এবং এই নীতিহীন আদর্শহীন যে রাজনীতি বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলছে, মানে এই নীতিহীন এবং আদর্শহীন রাজনীতির ফলে দেশ, সমাজ, রাষ্ট্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা হলো বাস্তবতা। তাই আমি ওই মেজর আখতারুজ্জামানের বিষয়ে বলছি না। আরেকটা বিষয় আমি বলতেছিল এই যে আমরা এই যে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলাম আজকে তারা যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তাদের শক্তি প্রদর্শন করছে, সেটা কতটুকু আমাদের দেশের মানুষ গ্রহণ করবে সেটা বিবেচ্য বিষয়। একটা বিষয় কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে, এটা অনেকে আমাদের সঙ্গে দ্বিমত করতে পারেন, বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধকেই ভিত্তি মনে করে। আমরা দেখেছি যখন গোলাম আজমের ছেলে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না বলে, বাংলাদেশের কিন্তু পথে প্রান্তরে গ্রামাঞ্চলে কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সবাই গেয়ে উঠেছে। আপনি এখনও দেখবেন বিজয় দিবস বা বুদ্ধিজীবী দিবস, হাজার হাজার মানুষ তারা কিন্তু শ্রদ্ধা জানাতে যাবে সারা দেশে। এখন এই মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মানুষ মানে, সাধারণ মানুষ এটা মানে। এটাকে ঘুরিয়ে দেওয়ার নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আর এখানে সোশ্যাল মিডিয়া যতটুকু জানি জামাত ইসলাম তার পক্ষ থেকে হাজার হাজার সোশ্যাল মিডিয়া গ্রুপ তারা তৈরি করেছে, ফেসবুক, ইউটিউব, তারপর আরও কি কি আছে যেগুলো বলে আর কি আমরা, টুইটার, সব কিছুতেই তারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে তারাই রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে। এবং মানুষের মধ্যে এটা একটা ধারণা হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এটাও ঠিক, এটা করে বাংলাদেশে তো আপনার ক্ষমতায় যাওয়া এত সোজা বলে মনে হয় না। এখন হ্যাঁ, সরকার যদি কোনো মেকানিজম করে, কোনো ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করে, সেটা ভিন্ন কথা। তা আমরা আশা করতে চাই, কারণ মানুষের মধ্যে এই সংখ্যাটাও কিন্তু আছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা। আমরা আশা করতে চাই, আমরা ভাবতে চাই এইটা মিথ্যা প্রমাণিত হোক, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, সেটা হলো বিষয়। এই ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে যেটা মিলাদ ভাই বললেন, হ্যাঁ, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সবারই তো পরিকল্পনা আছে। আমাদের বামপন্থী, আমাদের কমিউনিস্ট পার্টি, আমাদের একটা পরিকল্পনা আছে আমরা ক্ষমতায় গেলে কি করব, সবার সেটা কিন্তু তৈরি করা আছে। এখন সমস্যা হলো যে মূল সমস্যা হয়েছে এই জায়গাটায় যে আমার যে রাষ্ট্রীয় কাঠামোটা এবং আমার যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা দীর্ঘদিন ধরে যে নয়া উদারবাদী নীতির ভিত্তিতে চলছে, এবং সেই নয়া উদারবাদী নীতির ভিত্তিতে চলার কারণেই আজকে কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ রাজনীতির সাথে অর্থনীতির বিষয়টা কিন্তু সম্পূরক, একটাকে আরেকটা ছাড়া চলতে পারে না। আপনার যদি এই নয়া উদারবাদী নীতির রাজনীতি যদি আপনি অর্থনীতি গ্রহণ করেন, তাহলে আপনাকে লুটপাটের রাজনীতি করতে হবে, সুবিধাবাদী রাজনীতি আপনাকে করতে হবে, সেটা আমরা দেখছি। তো এটা একটা বেসিক প্রশ্ন। আরেকটা বিষয় হলো যে একটা নির্বাচন হলেই যে বাংলাদেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে সেটা ভাবার কোনো কারণ নাই। তবে নির্বাচনটা হলে একটা সরকার প্রতিষ্ঠিত হোক, হয়তো গণতান্ত্রিক হবে, কারণ আমরা দেখছি স্বাধীনতার 54 বছরেও কোনো সরকারই গণতান্ত্রিকভাবে দেশ চালায় না বা গণতান্ত্রিক ছিল না, এটা হলো বাস্তবতা। কিন্তু নির্বাচনের ভেতর দিয়ে যদি একটা সরকার আসে, সেই সরকার অন্তত ন্যূনতম যে ডেমোক্রেসি বা ন্যূনতম গণতন্ত্র সেটা জারি রাখতে পারে এবং সেটা চালু থাকতে পারে। এই কারণেই আমাদের আমি এই পুরো আলোচনায় যে নানা সংকট আলোচনা করতে গেলে আরেকটা প্রসঙ্গে আমি, আপনারা দুজনেই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি সম্প্রতি রয়টার্স একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে তিনি কিভাবে হিউমিলেটেড এবং অপমানিত বোধ করছেন। অনেক বক্তব্য তিনি রেখেছেন এবং সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসকেও তিনি লিখিতভাবে জানাবার পরে কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি একটু শুনতে চাই যে আপনাদের অবজারভেশন। এবং দীর্ঘদিন বলা যেতে পারে প্রথমবারের মতো তিনি মুখ খুলেছেন এবং মাঝখানে তাকে ঘিরে অনেক রকমের চাপও গেছে। বাট এটা তো শুরু থেকেই, এই জুলাই অভ্যুত্থানের পরের থেকেই তো এই রাষ্ট্রপতি নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক অনেক কিছু ঘটনা ঘটেছে।
সেটা তো আমরা সবাই জানি, পত্রপত্রিকা আসছে, আমরা সংবাদ মাধ্যমে সেগুলো আমরা দেখছি। এখন রাষ্ট্রপতি কেন তিনি বিরক্ত হচ্ছেন বা অস্বস্তি বোধ করছেন সেটা উনি ভালো বলতে পারবেন। তবে একটা সিস্টেমের মধ্যে দেশকে যদি পরিচালনা করা যায় তাহলে হয়তো এই বিষয়ে নিশ্চয়ই দেশ পরিচালনার ক্ষেত্রে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এমন কিছু করছেন কিনা জানি না, যেটা আমাদের রাষ্ট্রকে, আমাদের রাজনীতিকে, আমাদের রাষ্ট্রীয় বা প্রশাসনকে সব কিছু মিলিয়ে একটা বিতর্কিত কোনো কিছু করছেন কিনা জানি না আমরা। সেই কারণে হয়তো রাষ্ট্রপতি তার কথা উনি বলেছেন, সেটা ওনার সম্পূর্ণ নিজস্ব বিষয়। এই বিষয়ে তো আমাদের মন্তব্য করাটা আমি মনে করি সমীচীন হয় না আর কি। রিগার্ডিং প্রেসিডেন্ট, না তিনি হয়তো চিন্তা করছেন যে সব বিষয়ে তো একটা সরকার যখন চলে আর কি, কোনো কিছু মন্ত্রী পরিষদে কোনো কিছু পাশ হলে সেটা আবার অবহিত করতে হয় প্রেসিডেন্টকে। যেহেতু ফেসিস্ট আমলের প্রেসিডেন্ট হিসেবে তারা গণ্য করে, এখনো গণ্য করে, আবার এই প্রেসিডেন্টের আন্ডারেই কিন্তু প্রেসিডেন্টের শপথ নিয়েছেন। তো সেই হিসাবে তার যে বিষয়গুলি জানা প্রয়োজন সরকার থেকে, সেগুলি তিনি জানেন না। সেই কারণে বিদেশে বিভিন্ন দূতাবাসে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে, প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিভিন্ন দূতাবাসে প্রেসিডেন্টের ছবিগুলো নামানো হয়েছে। তারপরে আপনার প্রত্যেকটি বিষয়ে অধ্যাদেশ জারি করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা না করে, তার সঙ্গে আলোচনা না করে ফেলে। এই যে বিষয়গুলি নিয়ে তিনি অপমানিত বোধ করছেন, হয়তোবা সেই কারণেই তিনি চিন্তা করেছেন এবং বলেছেন যে নির্বাচনটা হয়ে গেলে আমি রিজাইন করব। এবং এগুলার বিষয়ে আসলে আপনি মানে ওই দ্বিচারিতা আর কি, মানে যেটা আমরা বলে থাকি যে আপনি যার আন্ডারে, যে সংবিধানের আন্ডারে, সংবিধান নিয়ে প্রশ্ন উঠল না, সংবিধানের আন্ডারে আমরা শপথ নিলাম, আবার দেশও চলছে, সবকিছু এই সংবিধানের আন্ডারে চলছে, এবার সংবিধান মানেন না, এটা কেমন কথা? আপনার ৭১ মানবেন না, আপনার ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে বাংলাদেশই থাকে না, সেই জায়গায় আপনি ৭১-কে না মেনে ৭১-এর পরিবর্তে আপনি ৫ই আগস্টকে পুনর্বহাল করতে যাচ্ছেন। এগুলি তো মানে হলো দেশে বিশৃঙ্খলা ঘটনা ছাড়া আমি মনে করি না অন্য কিছু। সুশৃঙ্খলভাবে চিন্তা ভাবনা করতে গেলে মানুষের চিন্তা করা উচিত যে আমি বাংলাদেশ, যারা রাজনীতি করে অন্তপক্ষে, তাদের চিন্তা করা উচিত যে বাংলাদেশটা কীভাবে আবার সুশৃঙ্খল হবে এবং পুনর্গঠন হবে। এটা তো ভঙ্গুর একটা রাষ্ট্র এখন, অর্থনৈতিক অবস্থা খারাপ, আপনার সব কিছু সমস্ত আপনার প্রশাসনিকভাবে বলেন প্রত্যেকটা অঙ্গ নষ্ট হয়ে গেছে, সেগুলিকে ভালো করার জন্য, সেকে পুনর্গঠন করার জন্য যে চেষ্টা থাকবে সেই চেষ্টা নাই। এবং এখনও শোনা যায় আর কি যে আমি প্রমাণ দিতে পারবো না, এই জন্য টেলিভিশনে বলা ঠিক হবে কিনা জানি না, প্রত্যেকটি এখনও নাকি আপনার এই মানে ট্রান্সফার বাণিজ্য রীতিমতো চলছে। আমাদের অনেক অ্যাডভাইজাররা জড়িত, জামাত ইসলাম জড়িত, এনসিপি জড়িত, এগুলি র্যান্ডমলি চলছে আর কি। তো এগুলি তো আসলে দুর্নীতির লাগাম টেনে না ধরলে তো আর আপনি এই দেশকে আপনি আসলে ঠিক করতে পারবেন না। আমার খুব মনে হয় আর কি, আপনার এখানে মাঝে মাঝে আসতো আর কি জেনারেল ইব্রাহিম, আল্লাহর নামে সব কিছু শুরু করতেন এবং শেষে একেবারে আমাদের রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ নিয়ে কথাটা বলে টলে শেষ করতেন আর কি। তারও লোভ জাগলো, আমি চিন্তাই করতে পারি না যে সেও আপনার এমপি হওয়ার লোভে এবং ফেসিলিটির সঙ্গে হাত মিলিয়ে সে সেখানে চলে গেল। কাজে আমাদের মনস্তাত্ত্বিক দিকগুলি ঠিক হওয়া উচিত। মানুষের মধ্যে আমাদের সারা বাংলাদেশের মানুষের মস্তিষ্কের বিকৃতি অনেক মানে বেশি হয়েছে। এই বিকৃত মস্তিষ্ককে আপনার ভালোভাবে অ্যাড্রেস না করতে পারলে এই দেশের ভবিষ্যৎ কী হবে আমি জানি না। তবে আমরা কিন্তু চেষ্টা করছি যে এবার জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি যেভাবে আমাদেরকে কথা বলছেন, যেভাবে সুনির্দিষ্ট প্রস্তাবগুলি নিয়ে আসছেন, স্বাস্থ্যসেবা থেকে আরম্ভ করে এবং পিপিপি প্রাইভেট পাবলিক পার্টনারশিপে
কিভাবে কি করবেন, তারপরে মেগা প্রজেক্টগুলি কিভাবে হবে, এগুলি যেভাবে বিস্তৃত আমি যদি আপনার কাছে আপনি যদি চান দিতে পারবো, যেভাবে উনি কাজগুলি করার চেষ্টা করছেন, তাতে করে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আমি দেখতে এই যে পাচ্ছি। ইলেকশন কেন্দ্রিক যে জটিলতাগুলো আছে, এই জটিলতা এখনো পর্যন্ত অনেকে মনে করছেন ভোটারদের জন্য একটা জটিল বিষয় হয়ে দাঁড়াবে যদি প্রকৃত অর্থে ভোট আপনি চান। একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে। হ্যাঁ, আমিও তাই মনে করি। এবং ভোটারদের জন্য এটা একটা বড় ইস্যু, এবং ভোটারদেরকে গুরুত্ব না দিলে আসলে এই গণভোট করবার কি মানে আছে সেটাও একটা, যদি ভোটাররা এবং আমরা শুনেছিলাম অ্যাডভাইজারদের কেউ কেউ বলছিলেন যে 3 মাস ক্যাম্পেইন করা হবে গণভোট নিয়ে। আমরা কিন্তু আজকে পর্যন্ত ক্যাম্পেইনের কোনো কিছু দেখিনি, 1 মাস অলরেডি গন। 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, তো গণভোট নিয়ে আসলে ক্যাম্পেইন করা উচিত, না হলে ঘটনাটা ঘটবে কি? দেখেন, এখন আমি প্রথম সিইসি থেকে আসি। সিইসির আন্ডারে তো এখন সমস্ত প্রশাসন থাকার কথা আর কি। এই গভর্নমেন্টের শুধুমাত্র রুটিন ওয়ার্ক করা উচিত আর কি। তো রুটিন ওয়ার্কের মধ্যে তারা র্যান্ডমলি এটা গণভোটের ব্যাপারে বলতে পারতো আর কি, মানে কিভাবে গণভোটটা দিবে, কি করবে। কিন্তু সামগ্রিকভাবে গণভোটটা নিয়ে আমার খুব চিন্তা আর কি। শেষ পর্যন্ত আপনাকে বলতে বাধ্য হতে হয় কিনা যে যে সমস্ত সনদগুলি আপনি সাইন করলেন আর কি সনদে, সেগুলি ভেস্তে যায় কিনা। কারণ ধরেন এখন আমরা যারা নির্বাচন করছি সবাই জনসাধারণ এগুলো গণভোট বুঝে না। আর গণভোটের যে 4টি আপনার ধারা আছে, এইখানে 4টি ধারার মধ্যে হ্যাঁ হয়তো কেউ আপার টিয়ারের কথা রাজি হলো, আবার অন্যটা রাজি হলো না। 4টার মধ্যে 4টাই রাজি হবে এমন পড়াশোনার মতো মানুষও নাই। আর লোকজন এরকম ভাবে 2টায় হয়তো রাজি হলো, 2টা রাজি হলো না, এরকম হতে পারে। তো এতে করে হা বা না আপনি কোনটা বুঝবেন, কিভাবে বুঝবেন? এতে করে মানুষগুলো চিন্তা করবে যে আমরা এটা দিবই না। আর যদি না দেয়, আপনি ধরেন 10% মানুষ হ্যাঁ ভোট দিতে আসবে এবার, মানে প্রচুর লোক ভোট দিতে আসবে, যেহেতু অনেক দিন মানুষ ভোট দেয় না, তারা তাদের প্রার্থীকে ভোট দিতে আসবে। এবং আমার ধারণা 80%-এর উপরে ভোট কাস্ট হয়ে যাবে এবার। এবং 80% লোক এসে ভোট দেবে শুধু তাদের প্রার্থীকে, আইদার ধানের শীষে অথবা অন্য কোনো মার্কায় তারা দিবে। এবং আমি মনে করি যে ওই লোকগুলি কনসার্ন হবে না ওই গণভোটের ব্যাপারে আর কি। তারা এটা নিবে ঠিকই, এমনি ফেলে দিয়ে আসবে। বিশেষ করে গ্রামের লোকজন, অর্ধশিক্ষিত লোকজন এবং যারা ইভেন শিক্ষিত লোকজন, যারা চিন্তা করবে যে দুইটা এটা কোনটা হা না কি করব। এই বলে যদি 10% হা হয় আর 20%, আবার অনেকেই আছে যেমন ধরেন 25 সরকারের লোকজনগুলিতে চলে যায় নাই, মরে যায় নাই, তারা তো ভোট দিতে আসবে। তারা হয়তো চিন্তা করবে যে কোথায় আমরা কমফোর্টেবল সেই প্রার্থীকে ভোট দেই, সেই প্রার্থীকে তারা ভোট দিল। এবং তৎসঙ্গে গণভোটের ব্যাপারটা যেহেতু তাদের উপরে একটা খড়গ তো অবশ্যই আসছে, আমি বলবো। তো গণভোটের ব্যাপারে তারা বলবে তখন আমরা না দিয়ে দিই, না ভোটটা হয়ে যাক, তাহলে মানুষ এটা বুঝবে যে আমাদের গণ অভ্যুত্থান যেটা হয়েছিল সঠিক না, এবং গণ অভ্যুত্থানের যে স্পিরিট ছিল তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, এই স্পিরিটটা আসলে ঠিক না। তাতে করে তারা না ভোট দিতে পারে। তাতে করে যদি 10% লোক, যদি ব্ল্যাঙ্ক ব্যালট যদি পড়ে যায় আপনার 50%, 60%, এবং 20% যদি না হয় আর 10% যদি হা হয়, তাহলে আপনার কি পরিস্থিতিতে দাঁড়াবে? তখন তো পরিস্থিতি দাঁড়াবে এমন, সংসদে এসে তো আপনি দেখবেন যে এটা তো না হয়েছে। কাজেই এই গণ স্পিরিটের প্রেক্ষিতে, যে গণ অভ্যুত্থানের স্পিরিটের প্রেক্ষিতে যে আপনি সনদটা করলেন, সনদটা তো বাতিল হয়ে যাবে। তো এই কারণে আমি মনে করি এই বিষয়টি আসলে আনাই উচিত হয়নি এই আপনার জাতীয় সংসদের সঙ্গে। এটা পরেও করতে পারতো, এমনও হতে পারতো জাতীয় সংসদ হয়ে গেল, তারপরে একটু গণভোটের জন্য আরেকটা নির্বাচন করা উচিত ছিল। আমি শঙ্কিত গণভোট নিয়ে। গণভোটের আমি নিজে প্রার্থী হিসেবে বিভিন্ন জায়গায় যাচ্ছি, গণভোট কথা 2-1 জায়গায় বলি যে আপনারা হা ভোট দেন, কারণ আমরা তো গণ অভ্যুত্থানের পক্ষের লোক। তো কিন্তু তারা এগুলাতে খুব একটা কান টান দেয় না। ভাই ধানের শীষ, ভাই ধানের শীষ, মানে আমরা তো ধানের শীষের লোকের, আমরা ভোট দেবো, ধানের শীষে চলে আসবো। এখন 2টা পাতা দেবেন, একটা সাদা একটা নীল, বা যে কোনো কালারই হোক না কেন, হয়তো যে প্রার্থীটা যেটা আছে দিল, আর একটা এমনি পেঁচায় পেঁচায় ফালাই দিল। তা আপনি তো তাতে করে ব্ল্যাঙ্ক পাবেন আপনি 50। আর না যারা ওই ধরেন আওয়ামী লীগের লোকজন, যারা সমর্থক যারা আছে, তারা তো ধানের শীষ অথবা দাঁড়িপাল্লা অথবা শাপলা অথবা ওনাদের কোনো মার্কা যাকে পছন্দ হবে তাদেরকে দিবে। কিন্তু তারা কিন্তু ওই জায়গায় গিয়ে না দিবে, এটা আমার ধারণা আর কি।
তারা না দিলে পরে যদি 20% ভোটও যদি তাদের থাকে, 20% যদি না পড়ে যায়, আর ব্ল্যাঙ্ক ভোট যদি 50% পড়ে, হ্যাঁ নয় আমরা সবাই মিলে দিলাম যারা স্পিরিটের সঙ্গে জড়িত ছিলাম, তাতে করে তো না জয়যুক্ত হবে। না জয়যুক্ত হলে আপনার গণ অভ্যুত্থানের স্পিরিটটা কী হবে, এটা আপনি জাজ করতে পারেন। যদিও আপনাদের কোনো কোনো নেতা মানে প্রার্থী তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রার্থীরা দু একজন বলেছেন যে আমরা না ভোট দিব, সেটা কেউ বলতে পারে। আচ্ছা, এই বিষয়ে একটু বলি। প্রথমত হলো যে আমরা আমাদের দল থেকে এবং আমাদের জোট, লেফট প্রোগ্রেসিভ জোট আমাদের আছে, নতুন একটা জোট আমরা করেছি, সেটা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। আমাদের যে দলগুলো আছে আমরা শুরু থেকে বলে আসছিলাম যে গণভোটটা অপ্রয়োজনীয়, এটা আমাদের প্রথম থেকে বক্তব্য। কেননা গণভোট হয়, হানা ভোট হয়, একটা সুনির্দিষ্ট বিষয় নিয়ে ভোট হয়। জিয়াউর রহমান সাহেবের আমলে একটা হানা ভোট হয়েছিল, এরশাদ সাহেবের আমলে একটা হানা ভোট হয়েছিল, এবং 90-এর পরবর্তীতে একটা হানা ভোট হয়েছিল। প্রশ্ন ছিল সরকার পছন্দ করো কি করো না, বা আমার ক্ষমতা বৈধ কি অবৈধ, আর রাষ্ট্রপতি শাসিত সরকার হবে না মন্ত্রী পরিষদ শাসিত সরকার হবে, এটাই ছিল। এখানে তো একটা জগা খিচুড়ি অবস্থা বানিয়ে ফেলছে এটাকে। কে পড়তে যাবে? আমি তো গ্রামে প্রার্থী হিসেবে যাচ্ছি, তো এখন গ্রামের কথা বলছেন কেন? শহরে কে জানে? আমার তো হানা কথা যখন বলে আমাকে, আমি তখন বলি যে ভাই ওটা আমরা মাথা ঘামাচ্ছি না, এটা অপ্রয়োজনীয়। আর প্রথমত হলো যে গণভোট তো আমাদের সংবিধানে নাই, বের করে দেখার কোথায় আছে এটা। আপনার জুলাই সনদ তৈরি আমরা বলেছিলাম যে সমস্ত বিষয়গুলো আমরা এক রাজনৈতিক দলগুলো একমত পোষণ করছি, সেগুলোকে নিয়ে একটা সনদ হোক। একমত যদি সবাই পোষণ করে থাকি তাহলে তো গণভোটের প্রয়োজন হয় না। এখন তো বিষয়টা এরকম একটা হযবরল অবস্থা নিয়ে যাচ্ছে, এবং আশঙ্কা আছে কারো কারো মধ্যে, যেটা শুনি আর কি। আশঙ্কাটা হলো যে বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হয়তো ওই ভোটের যে বিষয় সেইটাই সে করে নিয়ে আসার চেষ্টা করতে পারে। এটা মানুষের কথা, এটা শুনি আর কি এটা। তবে আমরা যেটা মনে করি যে গণভোটটা, এবং মানুষ এটা সম্পর্কে ধারণা পরিষ্কার না, এবং জনগণ এটা না, আমার ধারণা খুব মাথাও ঘামাচ্ছে না। আর মিল্লাত ভাই যে কথাটা বললেন ঠিক, আপনার হানা ভোট যদি হয়, নিশ্চয়ই যারা আওয়ামী লীগ সমর্থক তাদের তো 20-25% ভোট তো বাংলাদেশে আছে, তো এ তো আমরা উড়াই দিতে পারি না, আছে তো ভোট। তারা তো না ভোট দেওয়ার জন্য যাবেই, তারা তো ভোট কেন্দ্রে তারা যাবে। হয়তো প্রার্থীকে তারা ভোট নাও দিতে পারে, হয়তো বিএনপিকে পছন্দ না, বা কমিউনিস্ট পার্টিকে পছন্দ না, বা জামাতকে, যারা পছন্দ না, কিন্তু ওইটার জন্য তারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে। এখন সেটা যদি হয় তাহলে কি দাঁড়াইলো? না যদি আপনার জয়যুক্ত হয় তাহলে আপনার দাঁড়াইলো এটা কি বিষয়টা? এবং এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে চেতনা বা যে আকাঙ্ক্ষার কথা আমরা বলতেছি, একটা বৈষম্য বিরোধী সমাজ এবং মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, বিধি ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, এইটাই তো ছিল এই গণ অভ্যুত্থানের স্পিরিট। এইটা অন্যান্য বিষয় ছিল, সেগুলো তো খুব সামনে আসছে না, কিন্তু এই যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট যেটা আমরা বলতেছি, সেই জায়গাটাতে একটা কনফিউশন, একটা সংশয় এবং একটা হযবরল অবস্থা তৈরি হবে আর কি বাংলাদেশে। এটা আমাদের কাছে মনে হয়েছে। এই কারণে আমরা শুরু থেকে বলছিলাম এই গণভোটটা অপ্রয়োজনীয়, এটা সংবিধান বহির্ভূত আমরা মনে করি। আমরা জুলাই সনদ আমরা স্বাক্ষর করিনি, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, ৭২-এর সংবিধানের 4 মূলনীতি নিয়ে নানা রকম প্রশ্ন, আমাদের ইতিহাস ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যার কারণে সেখানে আমরা স্বাক্ষর করিনি। খুব পরিষ্কার। কিন্তু এই গণভোট দিয়ে আপনার এটা একটা, আবারও বলছি আমি, এটা বাংলা যদি আরো ভালো বলতে চান, জগা খিচুড়ি একটা অবস্থা হতে পারে বলে আমার কাছে মনে হয়। এটা অনস্বীকার্য যে বাংলাদেশে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার, একটা নির্বাচিত সরকার, একটা নির্বাচন দরকার। কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আমরা আলোচনা করেছি। আর কি কি ধরনের চ্যালেঞ্জ দেখেন এই নির্বাচনকে সামনে রেখে আপনারা, এবং সেগুলো কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে? মিস্টার রশিদ, আমি মনে করি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা সম্ভব নয়। কেননা এখন আপনি বলতে পারেন যে আপনি কিভাবে কনফার্ম হন, যেহেতু সিইসির মোটামুটিভাবে বোঝা যায় সিইসি নিরপেক্ষ থাকতে চায়, কারণ সিইসির আগের সিইসিদের যে অবস্থা, গলায় জুতার মালা, এগুলি তারা দেখতে চায় না, এবং তাদের অনেকে জেলে আছে। তো তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করবে। এখানে ফ্যাক্টরটা হলো
যদি সশস্ত্র বাহিনী খুব মানে খুব হোল হার্টেডলি যদি ইসিকে যদি সাহায্য করে, যেখানে আপনার ইতিমধ্যে বোধহয় সিদ্ধান্ত গ্রহণ হয়েছে 30,000 বিজিপি এবং 1 লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন, সব মিলে 8-9 লক্ষ, সব মিলিয়ে তারপরে আদার্স সব মিলিয়ে, হ্যাঁ, এই যে 8-9 8-9 লক্ষ লোক যদি থেকে সেখানে ইঞ্জিনিয়ারিং করানো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে বা রাতে ভোট মারবে, দিনের বেলা কাউন্ট করবে, হবে না। কারণ হলো আমাদের যে লোকগুলি আছে যেভাবে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার জন্য সবাই, বিশেষ করে তরুণ সমাজ, এখন আমরা দেখলাম তো প্রায় 30-35% যারা যুবক তরুণ যারা আছে যারা ভোটার হয়েছে, ভোট দিবে এবার, অনেকদিন ভোট দিতে পারে নাই, 2বার ভোট দিতে পারে নাই, আবার নতুন ভোটার হয়েছে, তারা সবাই কিন্তু এটাকে প্রতিরোধ করবে। আমি শঙ্কিত একটা জায়গায়, এইটা যদি কেউ করতে যায়, ইঞ্জিনিয়ারিং করতে যায়, সেখানে একটা হট্টগোল বাজবে এবং এরকম হট্টগোল এমনভাবে হবে এখানে মারামারি কাটাকাটি কিলিংও হয়ে যেতে পারে, মানে জনরোষে। সেখানে গিয়ে ভোটের সময় গিয়ে যদি এরকম ধরেন 50টা আপনার কনস্টিটিউয়েন্সিতে এরকম হয়ে গেল, তখন তো ভোটটাই তো বাতিল হয়ে যাবে, বন্ধ থাকলো, তখন কি হবে? এই কারণে আমার ধারণা যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য যারা চিন্তাভাবনা করতেছেন তারা হয়তো বা এই চিন্তাটা থেকে সরে আসবেন আর কি। আরও কিছুদিন গেলে বোঝা যাবে। আপনার এখন তো কেবল শুরু হলো, তারপরে 29 তারিখে আমরা নমিনেশন সাবমিশন করব, এবার স্ক্রুটিনি হবে 4 তারিখ পর্যন্ত, 4 তারিখে ফাইনাল হবে। 4 তারিখ থেকে 20 তারিখ উইথড্রয়ালের সময়টা পর্যন্ত আপনার দেখতে হবে আর কি, যে আসলে কোন দিকে যাচ্ছে। আমার ধারণা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্ভব নয়, এবং করলে পরে তাহলে ইলেকশনটা বাতিলই হয়ে যাবে, কারণ সেখানে মারধর এবং মারামারি কাটাকাটি, আর যেটা বললেন যে শঙ্কার কথা, সেই শঙ্কা তো থেকেই যায় যে প্রার্থীদের আঘাত করা, প্রার্থীদের মানে হত্যা করা, এই ধরনের পরিকল্পনা আমরা শুনতে পাচ্ছি আর কি। আজকেই কোনো একটা জায়গায় দেখলাম যে 50 জন প্রার্থীকে গুলি করে হত্যা করা হবে যাতে করে নির্বাচনটা নষ্ট হয়। তা আমরা এই ব্যাপারে সজাগ আছি। জনগণ অবশ্যই এত বড় গণ অভ্যুত্থান যদি করতে পারলো, এগুলিও সামলাতে পারবে বলে আমরা বিএনপি অন্তপক্ষে মনে করি। বিএনপির যে জনসমর্থন রয়েছে, যে জনগণ রয়েছে, যে দলের লোকজন রয়েছে, ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে এগুলি মোকাবিলা করতে সক্ষম তারা। আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটি কেন্দ্রে আমরা ওইভাবেই সিদ্ধান্ত গ্রহণ করব, ওইভাবেই নিরাপত্তার ব্যবস্থা করব, ওইভাবেই আমরা চেষ্টা করব যাতে করে কোনো রকম কারচুপির আশ্রয় কেউ না নিতে পারে, সেগুলি আমরা খুব সুন্দরভাবেই আমরা চেষ্টা করছি এগুলি পালন করার জন্য। চন্দন, এই নির্বাচনের যে অন্যান্য যে সংখ্যাগুলো যেটা আছে, একটা সংখ্যা তো আছে, বললাম নির্বাচনকে ভণ্ডুল করার, বানচাল করার নানা রকম চক্রান্ত আছে, সেটা আছে। আবার এটাও ঠিক, এটাকে প্রতিরোধ করার মতো মন মানসিকতা আমাদের তরুণ সমাজ, যুব সমাজের এটাও আছে। এখন সমস্যা হলো যে আপনার ভোট অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা আমরা বলছি, নির্বাচনে তো টাকার খেলা, সেটা তো বন্ধ হবে না। প্রশাসনিক কারসাজি কিন্তু থাকে নির্বাচনে, আপনি যেভাবে বলেন না কেন। যদি আপনার দলের ডিসি হয়, আপনার দলের এসপি হয়, মানে আপনার দল করতো। কিন্তু বাংলাদেশে তো আমরা একটা বিষয়, আমরা শঙ্কার মধ্যে তো আছি যে আমরা জানি যে আজকে প্রশাসনের অনেকটা জায়গায় স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের কিন্তু একটা অবস্থান আছে, এটা বুঝতে হবে। তারা তো একটা চক্রান্ত করবেই, আপনি ভালো চান, কিন্তু তারা তো এটা চেষ্টা করবে। এইটাও ঠিক, এটা প্রতিরোধও জনগণ করবে, এবং এই বিশেষ তরুণ সমাজ, যুব সমাজ, যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, তারা সেটা করবে। আর শঙ্কার মধ্যে যেটা আছে সেটা হলো যে আপনার আরও কিছুদিন সময় আমাদেরকে দেখতে হবে আসলে যে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে সেটা দেখতে। কারণ বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা, আপনি যেভাবে বলেন না কেন, বিদেশি শক্তির হস্তক্ষেপ এখানে থাকে। বিদেশি শক্তির হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশের রাজনীতি, আমি খুব খোলামেলা কথাটা বলতেছি, বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র পরিচালনা করা খুব কঠিন। এখন
যারা বিদেশি শক্তিগুলোর সাথে সম্পর্ক রাখেন বা পৃষ্ঠপোষকতা যারা দেন বা যাদের পৃষ্ঠ থাকেন, সেই জায়গাটাতেই কতটুকু তারা সেই জায়গাটা করবেন সেটা বিবেচ্য বিষয়। কারণ ইতিমধ্যে তো আমরা দেখছি যে বাংলাদেশে আপনার যে অন্তর্বর্তী সরকার, তার তো এজেন্ডা ছিল না যে বাংলাদেশের বন্দর করিডোর বিদেশি আমেরিকাকে দিয়ে দেওয়া বা বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া, তার তো এজেন্ডা ছিল না এটা তার। কিন্তু সে আজকে বন্দর বিদেশি কোম্পানিগুলোর কাছে দিয়ে দিচ্ছে। আজকে করিডোরের মানবিক করিডোরের নামে আজকে আমার করিডোর স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে চ্যালেঞ্জ করছে। আজকে অনেকে দেখছি আমরা যে বন্দর নিয়ে বলে, কেউ কেউ দেখলাম সরকার দু একজন বলা শুরু করছে যে এটা দিলে কি হয়, এটা তো আমদানি, বাংলাদেশের আয় হবে। আরে বন্দর কি শুধু আমদানি রপ্তানির জন্য নাকি? বন্দর তো শুধু আমদানি রপ্তানির জন্য বিষয়টা না। বন্দরটা হলো, এই বন্দরকে কেন্দ্র করে একটা ভূ রাজনীতি দীর্ঘদিন ধরে চলতেছে এখানে। বিশেষত আমাদের বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের যে গভীর সমুদ্র বন্দর যেখানে আছে, সেটাকে ঘিরে আমেরিকা, চায়না, ভারত নানা রকম তো দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছে। এখানে সবাই সামরিক ঘাঁটি স্থাপনা করে, ওকে আটকাবে, ওকে আটকাবে, এই তো চলছে এটা। তাই বন্দর প্রশ্নের স্বাধীনতা সার্বভৌমত্বটা এই কারণেই এটা সংশ্লিষ্টতা। ওই যে আমদানি রপ্তানি টাকা বাড়বে, এই কারণে টাকা কত, যে লালদিয়ার একটা টার্মিনাল, চরে একটা টার্মিনালে করতে ৬,৭০০ কোটি টাকা। এই টাকা তো বাংলাদেশ সরকার টাকা না, যেখানে ৭ লক্ষ টাকার বাজেট হয়, এই ৬,৭০০ কোটি টাকা তো আমি করতে পারি, বাংলাদেশে তো করতে পারে। কেন দিচ্ছে? এই টাকা তো খুব বেশি টাকা না একটা সরকারের জন্য, রাষ্ট্রের জন্য দিচ্ছে, কারণ এখানে তো অন্য উদ্দেশ্য আছে। এই বিবেচনাটুকু আমাদের করতে হবে। তাই আমরা মনে করি যে বাংলাদেশের আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা রাজনৈতিক গণতান্ত্রিক শক্তি যারা আমরা আছি, আমরা মনে করি আমরা যদি ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে পারি, এই চক্রান্ত ষড়যন্ত্রকে আমরা বানচাল, উল্টা আমরা চক্রান্ত ষড়যন্ত্রকে আমরা বানচাল করে দিতে পারবো। থ্যাংক ইউ রশিদুজ্জামান মিল্লাত। একেবারে যদি ছোট্ট করে আপনার টাকার খেলার কথা বলেছেন আর কি। টাকার খেলা হবে, টাকা যাদের কাছে আছে তারা টাকা নিয়ে প্রশাসনিকভাবে আগে যে ট্রেনটা ছিল আর কি, এই ট্রেনটা চেষ্টা করবে। বিশেষ করে জামাত এবং কিছু সংখ্যক অ্যাডভাইজাররাও জড়িত আছে, যারা লিঙ্গার করতে চায় তাদের ক্ষমতা। এদের মধ্যে এটা প্রবণতা রয়েছে আমার মনে হয় আর কি। এবং সকল যে অসৎ উদ্দেশ্য নিয়ে যারা যে কাজগুলি করছেন, যারা তাদের একটা সীমা রাখা টানা প্রয়োজন আমি মনে করি আর কি। আমার মনে হয় যে এনাফ ইজ এনাফ। এখন বাংলাদেশকে গড়তে হবে, পুনর্গঠন করতে হবে। বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি জনগণের জন্য হওয়া উচিত। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে উদ্যোগ নিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, এবং আমরা বেগম খালেদা জিয়ার নির্দেশে আশা করি যে একটা ভালো বাংলাদেশ পেতে যাব। আমি শুধু আহ্বান জানাই তাদের উদ্দেশ্যে যারা টাকার খেলায় চিন্তা করেন যে আগামী নির্বাচনে জিতবেন, বা অ্যাডভাইজাররা মদত দিয়ে যাদেরকে রাখছেন, তাদের একটা সীমা রেখা টানা প্রয়োজন। তাদের বোঝা উচিত এই দেশটা আমাদের সকলের, এবং এই দেশে কারচুপি করে খুব বেশি ভালো থাকা যাবে না। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। বিশ্বাস হাজার, জহির চন্দন এবং বিশ্বাস রশিদুজ্জামান মিল্লাত অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, সব কথার মূল কথা যে বাংলাদেশে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার, একটা নির্বাচন দরকার। আমি আবারও পুনরাবৃত্তি করি, একটা নির্বাচন দরকার, ভালো নির্বাচন দরকার। এবং বাংলাদেশে এক ধরনের ভয়ের রাজনীতির আবহ তৈরি করবার চেষ্টা চলছে নানা মহল থেকে। অনেক প্লেয়ার এখন দেশি বিদেশি, নানা চক্রান্তের মধ্যে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের জনগণের যে অপরিমেয় শক্তি 1971 সাল বা তার আগে বা তার পরে গত 54 বছরে প্রমাণ করেছে জনগণ বারবার, সেই শক্তির কাছে আসলে কোনো ষড়যন্ত্রী শেষ পর্যন্ত টেকে না। যে আমরা আশা করি যে সবাই মিলে আসলে এই সংকটকাল অতিক্রম বাংলাদেশ করবে এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে নতুন করে পুরনো ভুল ত্রুটি শুধরে নতুন করে যাত্রা শুরু করবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।